Welcome viewers to my channel again. আগের দিনে আমি কিছু বৃত্তের সংক্রান্ত উপপাদ্য, কিছু ভালো গুরুত্বপূর্ণ উপপাদ্য ক্লাস দশম শ্রেণীর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আলোচনা করেছিলাম। আজকে আমি স্পর্শক সংক্রান্ত, বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য, ভালো উপপাদ্য আমি আলোচনা করব। তো তার আগে জানতে হবে যে স্পর্শক কাকে বলে। স্পর্শক কাকে বলে সেটা আমাকে জানতে হবে। এখানে দেখো সংজ্ঞা খুব ভালোভাবে দেওয়া আছে বইয়ে। সেই সংজ্ঞাটা যদি আমরা পড়ি তাহলেই আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে। স্পর্শক কাকে বলা হচ্ছে না, যদি কোনো বক্ররেখার উপর, এটা ধরো একটা বক্ররেখা, ঠিক আছে, কোনো একটা বক্ররেখার উপর পি কিউ কোনো একটি বিন্দু, কিউ বিন্দুটি বক্ররেখা বরাবর ক্রমশ পি বিন্দুর নিকটবর্তী হতে থাকলে অন্তিম অবস্থায় কিউ যখন পি এর উপর সমাপাতিত হয়, পি কিউটা এখানে আছে, তারপর কিউ এদিকে আস্তে আস্তে কিউটা পি এর উপর সমাপাতিত হচ্ছে, ঠিক আছে, এর উপর সমাপাতিত হয়, তখন পি কিউ এর অবস্থান পিটি হয় ও তখন পিটি সরলরেখাকে পি বিন্দুতে বক্ররেখাটি স্পর্শক বলা হয়। মানে স্পর্শকের অ্যাকচুয়াল বাংলা হচ্ছে যে একটা সরল রেখা একটা বক্ররেখাকে যে বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, একটি বিন্দুতে যদি একটি বিন্দুতে স্পর্শ করে যদি বেরিয়ে যায়, তখন সেই সরল রেখাটিকে, সেই বক্ররেখাটির স্পর্শক বলা হয়, ঠিক আছে। এবারে চলে আসো অভিলম্ব। অভিলম্ব কাকে বলা হচ্ছে না, যদি কোনো বক্ররেখার একটা স্পর্শক অঙ্কন করা হয় এবং সেই স্পর্শকের সঙ্গে লম্বভাবে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, তখন সেই সরলরেখাটাকে বলা হয় অভিলম্ব, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যদি বলতে হয়, যদি আমি একটা বৃত্ত নেওয়া হয় এখানে, তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা বৃত্তের স্পর্শক, যদি কোনো স্পর্শক আঁকি, সেই স্পর্শকের উপরে সবসময় কী হবে, লম্ব হবে, ঠিক আছে। এখানে দেখে নাও ওপিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর পিটি হচ্ছে স্পর্শক, তাহলে ওপি ইজ পারপেন্ডিকুলার টু পিটি, ঠিক আছে। এরপরে চলে আসি সাধারণ স্পর্শক কাকে বলে। সাধারণ স্পর্শক, যদি কোনো সরলরেখা দুটি বা তার বেশি বক্ররেখাকে স্পর্শ করে, তখন ওই সরলরেখাকে বলা হয়, ওই বক্ররেখাগুলি সাধারণ স্পর্শক। যেমন এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি বক্ররেখা আছে, তিনটি বক্ররেখা আছে, তিনটি সার্কেল আছে বা বা বৃত্ত আছে, সেই তিনটি বৃত্তকে দেখো এই সরলরেখাটি স্পর্শ করেছে, তাই বলা হচ্ছে যে এই সরলরেখাটি হচ্ছে এই তিনটি বৃত্তের সাধারণ স্পর্শক। অথবা পাশের চিত্র থেকে আমি বলতে পারি, যে পাশের চিত্র যেটি আছে আমাদের, সেই পাশের চিত্র থেকে বলতে পারি দুটি বক্ররেখা আছে, সার্কেল আছে, সেই দুটি সার্কেলকে বা বৃত্তকে একটি সরলরেখা স্পর্শ করেছে, আবার এইরকমভাবেও স্পর্শ করতে পারে, কোনাকুনিভাবেও করতে পারে, আবার এই সোজাসুজিভাবেও করতে পারে, তাহলে এটা হয়ে গেল সাধারণ স্পর্শক। এইগুলি হয়ে গেল সাধারণ স্পর্শক। এরপরে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক, যদি কোনো সরলরেখা দুটি বৃত্তকে স্পর্শ করে, তবে ওই সরলরেখাকে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বলা হয়। এটা তো জানা গেল। সাধারণ স্পর্শক, যদি কোনো দুটি সরলরেখা তার বেশি বক্ররেখাকে স্পর্শ করে, তখন ওই সরলরেখাকে বলা হয় সাধারণ স্পর্শক। আর দুটি বৃত্তের সাধারণ স্পর্শক, তখন বৃত্ত এখানে চলে আসবে, আর কিছু না। দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক, যদি কোনো সাধারণ স্পর্শক, যদি এবার চলে আসি দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক, দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক, যদি কোনো সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দু দুটি বৃত্তদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখাংশের একই পাশে উপস্থিত হয়, ঠিক আছে। সরল সাধারণ স্পর্শকটা, বৃত্তের সরল সাধারণ স্পর্শক কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশর যদি একই পাশে উৎপন্ন হয়, তখন তাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক বলা হয়। যেমন এই ছবিটা, ঠিক আছে, এটি স্পর্শকটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার একই পাশে উৎপন্ন। তেমনি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক হবে, কী হবে, তার উল্টো হয়ে যাবে। মানে
বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার যে থাকবে তার তার বিপরীত পার্শ্বে উৎপন্ন, মানে যদি কোনো সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দু দুটি বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখার বিপরীত পার্শ্বে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক মানে এরকম ক্রসের মতো হয়ে যাবে যদি দুটি আমি ড্র করি। ঠিক আছে, তাহলে সেটাই তির্যক মনে রাখবে। আর সরণ মানে শুধুমাত্র একটা সরলরেখার মতো থাকবে এরকম, এবং এই কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখার একই পাশে উৎপন্ন হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা উপপাদ্য। তাহলে এগুলো তোমরা একটু পড়তে হবে তোমাদেরকে। এবার আমরা চলে আসি উপপাদ্যতে। কি বলছে উপপাদ্যতে? বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং তার স্পর্শবিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং তার স্পর্শবিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধ, এই স্পর্শবিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখা যাক প্রমাণে কি বলছে। আমি ধরলাম যে বৃত্তের কেন্দ্রবিন্দু ও টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, টি বিন্দুতে আমরা আগের ছবি থেকে দেখেছি যে টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং ব্যাসার্ধ হচ্ছে ওটি। তাহলে প্রমাণ কি করতে হবে? ওটি পারপেন্ডিকুলার টু এবি। যদি ওটি এবি এর উপর লম্ব না হয় তখন কি হবে? ধরলাম যে লম্ব হলো না, তখন এটা কি হবে? তবে মনে করি ও বিন্দু এবি এর উপর অঙ্কিত লম্ব ওপি। এরপরে সুতরাং ত্রিভুজ ওপিটি ত্রিভুজ আর কোণ ওপিটি, ঠিক আছে, ত্রিভুজ ওপিটি এর কোণ ওপিটি হলো সমকোণ। সুতরাং ওটিপি ইজ লেস দেন ওপিটি, সুতরাং ওপি ইজ লেস দেন ওটি। এখন ওটি বৃত্তটির ব্যাসার্ধ, সেই জন্য পি বিন্দুতে অবশ্যই বৃত্তের অন্তঃস্থ বিন্দু হবে, কিন্তু পি বিন্দু এবি স্পর্শকের উপর অবস্থিত, সুতরাং ইহা বলা সম্ভব যে ওটি ইজ পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, প্রমাণটা এখান থেকে আচ্ছা আমরা এই প্রণালীর প্রমাণটা দেখি। এই প্রথম প্রণালীর প্রমাণটা যদি আমরা দেখি, তাহলে এই চিত্র দেখতে পাচ্ছি। এবার আমি ধরছি যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু প্রমাণ করতে হবে যে পি বিন্দুতে স্পর্শক ও পি ব্যাসার্ধের উপর লম্ব, ধরা যাক আর কিউ পিটি চিত্র নম্বর ওয়ান থেকে আর কিউ পিটি একটি ছেদক, আর কিউপিটি একটি ছেদক, ঠিক আছে, যা ও কেন্দ্রীয় বৃত্তকে কিউ ও পি বিন্দুতে ছেদ করেছে। ও কিউ ও পি যুক্ত করা হলো। প্রমাণ। এবারে প্রমাণটা আমরা দেখব যে ওপি সমান ও কিউ। এখানে ওপি সমান হচ্ছে ও কিউ, কেননা একই বৃত্তে ব্যাসার্ধ। সুতরাং কোণ ও কিউপি এই কোণটা সমান কোণ ও পি কিউ। অবশ্যই এই কোণটা সমান হয়ে যাবে।
অবশ্যই তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, ও কিউ পি সমান ও পি কিউ, অর্থাৎ ও কিউ আর, এবার আমি দেখি ও কিউ আর সমান ও পি টি। হ্যাঁ, অবশ্যই ও কিউ আর, এটা আমার ও কিউ আর, ও ও কিউ আর সমান হয়ে যাবে ও পি টি। কেন না, যদি আমার এই কোণটার সাথে যদি এই কোণের সাথে এই কোণ যদি সমান হয়, তাহলে অবশ্যই বহিস্থ কোণের সাথে এই বহিস্থ কোণ সমান হয়ে যাবে। ঠিক আছে, সেটাই করা হয়েছে এখানে। এবারে কিউ বিন্দু পি বিন্দুর যতই নিকটতর হোক না কেন, কোণ কোণ ও কিউ আর সমান কোণ ও পিটি হবে। এখন কিউ বিন্দু পি বিন্দুর দিকে অগ্রসর হতে হতে এমন যদি হয় যে অন্তিম অবস্থা সৃষ্টি হবে যখন পি আর কিউ বিন্দুর উপর সমাপতিত হয়ে যাবে, তখন পি আর কিউ বিন্দু মানে এইখানে তার পাশের ছবিটি থেকে যে এইটা এই দুটো নিকটতর হতে হতে এইখানে সমাপতিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে তখনও আমি পাবো যে ও পি টি সমান ও কিউ আর সমান ও পি টি, ও কিউ আর সমান ও পি টি, মানে এখানে সমাপতিত হয়ে গেছে। ঠিক আছে, তখনও পাবো ও পি আর ও কিউ আর সমান ও পি টি। ঠিক আছে, এখন সেটা এখানে বলা হয়েছে। এখন পি বিন্দুর দিকে অগ্রসর হতে হতে অন্তিম বিন্দু অন্তিম অবস্থা সৃষ্টি হয়েছে। যখন কিউ বিন্দু পি বিন্দুর উপর সমাপতিত হবে, তখন ওই অবস্থায় ছেদক পি বিন্দুতে স্পর্শক হবে এবং দুটি সন্নিহিত কোণ ও কিউ আর ও ও পিটি সমান হয়ে যাবে। ঠিক আছে, এবং এই দুটি যখনই হয়ে গেল, এই দুটি সমান আমরা জানি। আবার দেখো, এইটা পুরোটা একটা সরল রেখা, তো তাহলে এই সরল রেখাটিকে দুটি সমান কোণ বিভক্ত করছে। তাহলে এই একটা সরল রেখাকে দুটি সমান কোণে যখন তখনই বিভক্ত হবে যখন কোণ দুটির মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটির মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোণ দুটির মান যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন অবশ্যই এই ওপিটা এই আরটি এর উপরে লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলে আসি তারপরের উপপাদ্য 9, আগেরটা উপপাদ্য 8 ছিল। এই উপপাদ্যটা কি বলা হচ্ছে, বলছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তার উপর দুটি স্পর্শক অঙ্কন করা যেতে পারে। বহিস্থ কোনো বিন্দু থেকে তার উপর দুটি স্পর্শক অঙ্কন করা যেতে পারে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে দেওয়া আছে যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। কি প্রমাণ করতে হবে যে এবিসি হচ্ছে বৃত্তের কেন্দ্র, হচ্ছে ও, এবং পি বহিস্থ একটি বিন্দু, পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু। প্রমাণ করতে হবে যে পি এ ইকুয়াল টু পিবি। ঠিক আছে, পি এ সমান পিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন, এই জন্য অঙ্কন আমি কি করলাম, করলাম যে পি আর ও পি ও যুক্ত করা হলো, পি ও যুক্ত করলাম। ঠিক আছে, এই বৃত্তটি এবিসি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলো। এবিসি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলো। পিওকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করলাম। প্রথমে পিও যুক্ত করা হলো, তারপর পিওকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটি এ ও বি বিন্দুতে প্রথমের বৃত্তটিকে ছেদ করেছে। ঠিক আছে, এবারে এ পি পি বি ও এ ও বি যুক্ত করা হলো, এগুলো সব যুক্ত করে দিলাম। এবারে প্রমাণ, পি এ ও পি বি ও কোণ দ্বয়ের প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ, পি এ ও পি বি ও। ঠিক আছে, এগুলো প্রত্যেকেই এই দুটো কোণই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। ঠিক আছে, সুতরাং এর প্রত্যেকে এক সমকোণ হবে। এটা এটা অর্ধবৃত্ত, কারণ আমি যদি এইটাকে যদি বর্ধিত করা হয়, এই বৃত্ত থেকে আমরা পাচ্ছি, এই বড় বৃত্তটা থেকে আমরা পাচ্ছি যে এটা একটা অর্ধবৃত্তের উপর অবস্থিত, এই কোণটা আর এই কোণটাও তাই। তাহলে আমরা বলতে পারি যে এগুলো এক সমকোণ। তাহলে
অর্থাৎ প্রত্যেকে এক সমকোণ। সুতরাং পি এ ও পিবি যথাক্রমে ও এ ও ওবি ব্যাসার্ধের উপর লম্ব হবে। তাহলে পি এ ও পিবি ও এ আর ওবি এর উপর লম্ব, ঠিক আছে, যেহেতু এটা সমকোণ, এ দুটো কোণ সমকোণ। সুতরাং পি এ ও পিবি যথাক্রমে এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক হবে। পি এ ও পিবি এ বিন্দুতে দুটি স্পর্শক হবে। সুতরাং পি বিন্দু থেকে এবিসি বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা যেতে পারে। এটাই হয়ে গেল প্রমাণ। এটা একটা দ্বিতীয় প্রণালী আছে, আমরা প্রথম প্রণালীটা দিয়েই করব। প্রথম প্রণালী আমাদের খুব একটা খারাপ না, তোমরা দেখে নিতে পারো। এটাই প্রথম প্রণালী। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রমাণে। পরের উপপাদ্য কি বলা হচ্ছে এই উপপাদ্যতে? তার আগে কর্ড অফ কন্ট্যাক্ট জানতে হবে আমাদেরকে। হোয়াট ইজ কর্ড অফ কন্ট্যাক্ট? স্পর্শক যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শবিন্দুদ্বয় সংযোজক জ্যাকে স্পর্শক জ্যা বলা হয়। যেমন এখানে এবি হচ্ছে স্পর্শক জ্যা, ঠিক আছে। মানে কোনো বৃত্তর বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু আছে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমি দুটি স্পর্শক আঁকলাম, ঠিক আছে, এ বি বিন্দুতে, এবং সেই এ বি বিন্দুকে যদি আমি যোগ করে দিই একটি সরলরেখার মাধ্যমে, তাহলে যে জ্যাটা পাবো সেই জ্যাটি হয়ে গেল স্পর্শক জ্যা। এবার এই সংক্রান্ত উপপাদ্য: বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তার উপর দুটি স্পর্শক টানলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ পর্যন্ত স্পর্শক রেখাংশ দুটি পরস্পর সমান হবে। বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তার উপর দুটি স্পর্শক টানলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শবিন্দু পর্যন্ত রেখাংশ দুটি পরস্পর সমান হবে। মানে আমাকে দেখাতে হবে যে টি এ ইজিক্যাল টু টি সি, ঠিক আছে। এবারে এখানে স্বীকার্য আমাদের দেওয়া আছে যে স্বীকার্য যে এবিসি বৃত্তের ও কেন্দ্র হলো ও, এবং টি ওহার একটি বহিস্থ বিন্দু, টি বিন্দু হইতে অঙ্কিত স্পর্শক দুটি বৃত্তটিকে যথাক্রমে এ ও সি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে টি এ ইজিক্যাল টু টি সি, এবং কোণ টি ও এ সমান টি ও সি। মানে কেন্দ্র এই স্পর্শক দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণ দুটিও যে সমান হবে সেটিও আমাদেরকে দেখাতে হবে। স্পর্শক রেখাংশ দুটি পরস্পর সমান হবে, এবং স্পর্শক রেখাংশ দুটি দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দুটি পরস্পর সমান হবে, এটা আমাকে দেখাতে হবে। অর্থাৎ, ঠিক আছে। এবারে এটার জন্য অঙ্কন আমাকে কী করতে হবে? অঙ্কন করতে হলো ও এ ও সি এবং ওটি অঙ্কন করা হলো, ও এ ও সি আর ওটি অঙ্কন করা হলো। এরপর চলে আসছে এখন প্রমাণে। দেখো প্রমাণে কি বলা হয়েছে, ও এ পারপেন্ডিকুলার টু টি এ। আমরা জানি ও এ পারপেন্ডিকুলার টু টি এ এবং ও সি পারপেন্ডিকুলার টু টিসি। ও এ টি এর উপর লম্ব হয়, আর ও সি হবে টিসির উপর লম্ব। এটা আমরা জানি, আগের উপপাদ্য থেকে প্রমাণ করেছি, ঠিক আছে। সুতরাং কোণ ও এটি এই কোণটা সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, কারণ এই দুটো হচ্ছে কি 90 ডিগ্রি। সুতরাং এ ও টি এবং সি ও টি সমকোণী ত্রিভুজদ্বয়ের এই দুটো সমকোণী ত্রিভুজদ্বয়ের ও এ সমান ও সি এবং অতিভুজ ওটি হচ্ছে সাধারণ বাহু, অতিভুজটা এটা সাধারণ বাহু, এবং এই কোণটা সমান এইটা। তাহলে এই দুটো হয়ে গেল সর্বসম ত্রিভুজ, ঠিক আছে, বাই RHS কংগ্রুয়েন্সি রুল। সুতরাং আমরা বলতে পারি যে টি এ সমান হচ্ছে টিসি, বলতে পারি। আর বলতে পারি যে কোণ টিও এ সমান কোণ টিসিও, কোণ টিও এ সমান কোণ টিও সি, ঠিক আছে, যেহেতু সর্বসম ত্রিভুজ। এরপরে
আমরা চলে আসি উপপাদ্য নম্বর 11-তে। উপপাদ্য নম্বর 11-তে কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্র দুটি স্পর্শবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত থাকবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্র দুটি স্পর্শবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত থাকবে। অর্থাৎ এখানে দেখো এ ও বি বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দু, এ বি বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দু। এবারে এই বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করতে পারে, আবার বহিঃস্পর্শও করতে পারে। ঠিক আছে, দুটি ছবি এইখানে দেওয়া আছে, দুটি ছবি দেওয়া আছে, দুটোতেই প্রমাণ একই হবে। এটা অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে, এই দুটো বৃত্ত ভিতরে স্পর্শ করেছে, আর এটা বহিঃস্পর্শ করেছে, বাইরে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। দুটোর ক্ষেত্রে প্রমাণ কিন্তু সমান হবে। প্রমাণ করতে হবে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রবিন্দু স্পর্শবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত থাকবে। অর্থাৎ স্পর্শবিন্দু হয়ে গেল আমার টি, আর কেন্দ্রবিন্দু হয়ে গেল এ বি। আমাকে দেখাতে হবে যে এ বি টি একই সরলরেখায় আছে দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা প্রমাণে চলে আসি। এখানে স্বীকার্য দেওয়া আছে, স্বীকার্য তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রমাণ্য কী কী প্রমাণ্য আছে দেওয়া। অঙ্কন আমাদেরকে করতে হবে। অঙ্কনটা হলো যে পি কিউ স্পর্শক টানা হলো, বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক পি কিউ টানা হলো। ঠিক আছে, তাহলে টি এ টি বি যুক্ত করা হলো, টি এ আর টি বি যুক্ত করা হলো, টি এ টি বি যুক্ত করা হলো। এটার ক্ষেত্রে এখান থেকে যুক্ত করবো, এটার ক্ষেত্রে এখান থেকে যুক্ত করবো। এবার প্রমাণ, সরাসরি প্রমাণে চলে আসি। প্রমাণটা দেখো, বলছে যে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক পি কিউ এবং স্পর্শবিন্দু টি, এখানে এটি এবং বিটি যথাক্রমে বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এটি ও বিটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অবশ্যই এটিও ব্যাসার্ধ আর বিটিও ব্যাসার্ধ, দুটির ক্ষেত্রে। এখন চিত্র নম্বর 1 থেকে, এটি চিত্র নম্বর 1 থেকে এ এবং বি বিন্দুদ্বয় পি কিউ স্পর্শকের একই পার্শ্বে অবস্থিত। অবশ্যই এখানে এটি ও বিটি উভয়েই পি কিউ এর এটি এবং বিটি উভয়েই পি কিউ এর উপর লম্ব। ঠিক আছে, আবার চিত্র নম্বর 2 থেকে টি বিন্দুতে এটি ও বিটি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটি ও বিটি পরস্পর টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটি এবং বিটি রেখাংশদ্বয় বিন্দুতে পি কিউ এর উপর লম্ব। চিত্র নম্বর 2 থেকে এটি বিটি টি বিন্দুতে লম্ব পি কিউ এর উপর, আর এ বি আর এটি বিটি এইখানেও টি বিন্দুতে লম্ব। ঠিক আছে, যেহেতু টি বিন্দুতে পি কিউ এর উপর একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়, যেহেতু আমরা জানি যে যে কোনো একটি স্পর্শকের উপর যদি আমাকে লম্ব অঙ্কন করতে হয় বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে একটি লম্ব অঙ্কন করা যায়। সেটা আমরা আগের থেকে জেনেছি, আগের উপপাদ্য থেকে একটি লম্ব অঙ্কন করা যায়। অতএব এটি এবং বিটি রেখাংশদ্বয় দুটি ভিন্ন সরলরেখা উপর অবস্থিত হতে পারে না। অবশ্যই যেহেতু একটি সরলরেখা হতে, তাহলে এই দুটি ভিন্ন রেখাংশ উপর অবস্থিত হতে পারে না। সুতরাং এ টি ও বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। ঠিক আছে, আবার চিত্র নম্বর 2 থেকে আমরা পাচ্ছি, এ বি বিন্দুদ্বয় পি কিউ স্পর্শকের বিপরীত পার্শ্বে উৎপন্ন অবস্থিত। ঠিক আছে, এখন কোণ এটিবি সমান এক সমকোণ এবং কোণ বিটিপি সমান এক সমকোণ। তাহলে এটিবি প্লাস বিটিপি সমান 2 সমকোণ। সুতরাং বিটিএ সমান এক সমকোণ। সুতরাং বিটিএ সমান হচ্ছে বিটিএ সমান সমকোণ না, সরল কোণ মানে 180 ডিগ্রি। মানে অর্থাৎ প্রমাণিত হয়ে গেল যে বিটিএ একই সরলরেখার উপর অবস্থিত। সুতরাং এটিবি একই সরলরেখার উপর অবস্থিত, সরল কোণ হয়ে গেল। সুতরাং একই সরলরেখার উপর অবস্থিত হয়ে গেল। ঠিক আছে।
তো এগুলোই ছিল আমাদের বৃত্ত সংক্রান্ত বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য। আগের ক্লাসে আমি আগের ভিডিওতে আমি কিছু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য দিয়েছিলাম। এইবারে আমি বৃত্তের সাধারণ স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য আমাদেরকে দিলাম। ঠিক আছে, এরপরে আমি আরও কিছু ভালো ভিডিও, ভালো ইম্পর্ট্যান্ট উপপাদ্য বলো বা ম্যাথ বলো আমি অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণের জন্য দেখতে থাকো। এবং যদি ভালো লাগে তাহলে আমারকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য ধন্যবাদ।